যে সেই ৩২,০০০-এর মধ্যে ১২,০০০ আপনারা হচ্ছেন সেই সৌভাগ্যবানদের অন্তর্গত। যেদিন আপনারা যুদ্ধে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, সেদিন কিন্তু আপনারা একটা অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছিলেন। সেদিন আপনাদের কি জানা ছিল যে ৯ মাস পর আমরা স্বাধীনতা গ্রহণ না করলেও পরোক্ষভাবে যুদ্ধকে সহযোগিতা করেছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু যারা এখন বেঁচে আছেন তারা যদি স্মৃতিচারণ করতে যান, এখন থেকে ঠিক ৪৯ বছর আগে এই ডিসেম্বর মাস না, আমি মার্চ মাস বা তার আগের সময়টার কথা বলবো, সেই সময়টার দিকে যদি আপনারা তাকান তাহলে প্রকৃত বাস্তব চিত্রটা আপনারা বুঝতে পারে না। মুক্তিযুদ্ধ একদিনে হয় নাই যে আমি ২৫ তারিখে শুরু করে দিলাম, যে আজকে শুরু করেছিল মিলিটারি অপারেশন ২৫ তারিখ থেকে। আমরা বাঙালিরা দাবি করতাম যে আমরা সংখ্যায় গরিষ্ঠ, সমগ্র পাকিস্তানের জনসংখ্যার 56% ছিলাম আমরা। আমরা এই জন্য দাবি করতাম যে সংখ্যায় যেহেতু গরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠের ভোটে যারা নির্বাচিত হবে তারা রাষ্ট্র শাসন পরিচালনা করবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার মর্যাদা কি তারা দিয়েছিল? দেয় নাই। আমি আরেকটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। বঙ্গবন্ধুকে কেন আমরা জাতির পিতা বলি, কেন আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি? ৭০ সালে আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেয়া হয় নাই, এটা মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৭ সালে। পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই তৎকালীন পূর্বসূরিদের মতো এত সংগ্রামী ভূমিকা সেদিন পালন করে নাই। ৪৭ সালের আগে ৪৬ সালে সর্বশেষ ব্রিটিশ ভারতে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পর মুসলিম লীগ, তখন আমাদের সংগঠন ছিল মুসলিম লীগ, মুসলমানরা এই সংগঠনের পিছনে সবাই একতাবদ্ধ ছিল। মুসলিম লীগ একমাত্র একটি প্রদেশে সরকার গঠন করেছিল, সেটা ছিল এই বাংলা। এবং সেই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। আপনারা জানেন, আপনার সাথে পরিচিত। আমি এটার কথাও বলবো না। পাকিস্তান হওয়ার পর ইন্ডিয়া যেমন ভাগ হয়ে গেল, পাকিস্তান আসলো, ইন্ডিয়া গেল। ইন্ডিয়া আপনার ২ বছর সময় নিয়ে সংবিধান করলো। ৫০ সালে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হলো। নির্বাচিত প্রধান নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলো। নেহেরু সাহেব প্রধানমন্ত্রী হলেন, দেশ সুন্দর একটা পথে যাত্রা শুরু করলো। পাকিস্তানে কি হয়েছিল? কতদিন পরে নির্বাচন হয়েছিল? সমগ্র পাকিস্তানের প্রথম নির্বাচন ছিল ৭০ সালের নির্বাচন। তখন নাগাদ এসে সেই নির্বাচিত সংসদ সদস্য, আমরা তৎকালীন সময় যদি বলি প্রায় ৩৬ জন মারা গেছিল। একটা উপনির্বাচন দিয়েছিল টাঙ্গাইলে, যেখানে শামসুল হক নামক একজন তরুণ নেতার কাছে পরাজিত হয়েছিল এক মুসলিম লীগের নেতা। এরপরে কোনো নির্বাচন দেয় নাই। নির্বাচন একটা দিয়েছিল, সেটা হচ্ছে ১৯৫৪ সালে। মনে আছে না সবার? সেই নির্বাচনে তখন আপনার যুক্ত ফ্রন্ট মুসলিম লীগের মোকাবেলা করেছিল। যুক্ত ফ্রন্টের অন্যতম একটা শরিক দল ছিল আওয়ামী লীগ। মুসলিম লীগ থেকে ভেঙে এরা আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। সেই নির্বাচনেও যুক্ত ফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পূর্ব দিয়ে মাত্র ৫৮ দিন পর সেই যুক্ত ফ্রন্ট সরকারকে বাতিল করে দিয়েছে। কেন্দ্রের শাসন আসছিল আমার এখানে। তখন কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল। তখন ফ্রন্টের যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিতেন আমাদের বিখ্যাত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় শেরে বাংলা একে ফজলুল হক। সময় সংগ্রাম করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার ভূমিকাটার কথা না বললে তরুণ প্রজন্মেরা বুঝতে পারবে না যে উনি কতটুকু করেছিলেন। সেইখান থেকে শুরু করে ৫৪ সাল থেকে শুরু করে ৭০ সাল পর্যন্ত এই জাতিটাকে প্রস্তুত করেছেন। মাঝখানে আইয়ুব খানের একটা দশক গেছে, ১০ বছর পর্যন্ত এই নিষ্পেষণ করেছেন। এইখানে নানা রকমের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন। এক আজব সংবিধান নিয়ে আসছিলেন। এখানে
মানুষ হচ্ছে তখন দুই পাকিস্তান মিলে 10 কোটি, ভোটার হয়েছে 80,000। চিন্তা করেন কি অবস্থা। আপনি নির্বাচন হয়েছে, তখন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, জাতীয় সংসদের নির্বাচন, জাতীয় পরিষদ তোলা হতো, তখন ভোট দিতে পারেন নাই। ভোট দিতে গিয়ে ভোট দিয়েছিল বেসিক ডেমোক্রেট, তার নাম হলো বিডি। এই কতগুলো দালাল তৈরি করে দিয়ে গেছে। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, তখনও এক ব্যক্তির এক ভোট, এই জিনিসটা চালু ছিল না। একটা পর্যায়ে পাকিস্তানের সংখ্যার সাম্য, আমরা লোক বেশি, অধিকার বেশি, কিন্তু করলো কি, আপনার দুই পাকিস্তান মিলে জাতীয় সংসদের, জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 300, এটার সমান ভাগ করে দিল, এই পাশে 150, ওই পাশে 150, আবার ঠকানো হলো। এই যে মানে বিভিন্ন প্রক্রিয়ায় এই জাতিটাকে দমিয়ে রাখা, শোষণ করার যে যত ধরনের ব্যবস্থা তারা করেছিল, সবগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে এইগুলোকে বাতিল করিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে 70 সালে যে নির্বাচনটা হয়েছিল, তখন এই সংখ্যার সাম্য যেটা 300 আসনের মধ্যে 150, এটা কিন্তু তখন ছিল না। তখন আনুপাতিক হারে আমরা বেশি পেয়েছিলাম, 169টা আসন, যেটার মধ্যে 167টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়লাভ করেছিলেন, আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এবং 70 সালেই প্রথম নির্বাচন, যখন এক ব্যক্তির এক ভোট, এইটা দিতে পেরেছিল। এর আগে কোন নির্বাচনে মানুষ এক ব্যক্তির এক ভোট ছিল না। দেখেন অবদানগুলো, দেখেন আরো অনেক কিছু আছে। আপনার 56 58 64 66 গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, 6 দফা, অসংখ্য ঘটনা আছে। এইখান থেকে ধীরে 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 নিয়ে এসে এই পর্যায়ে এসেছিলেন। এবং যে কারণে 71 সালে যখন জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করা হয়েছে, বঙ্গবন্ধুর এক ডাকে সমস্ত মানুষ তখন রাস্তায় নেমে আসছে, সবাই। বাকি ছিল অল্প কয়েকজন, এরাই হচ্ছে সেই রাজাকার আল-বদর। এখন এইখানে দেখেন, এরা ওই যুদ্ধকালীন সময়ে অল্প কিছু লোক আপনার এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানের সহযোগিতা করেছে, পাক বাহিনীর সহযোগিতা করেছে। তাদের বক্তব্য ছিল কি? তাদের বক্তব্য ছিল যে তারা পাকিস্তানের ঐক্য চায়, ঐক্যবদ্ধ পাকিস্তান চায়। পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র, এটা ভাগ করবে না, এই ছিল তাদের বক্তব্য। ধর্মের নামে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, হওয়ার পর পাকিস্তান নামক রাষ্ট্রের একটা অংশ হয়েছিলাম আমরা। 23 বছর এই পাকিস্তানকে যারা নেতৃত্ব দিয়েছিল, তার মধ্যে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ কতটুকু ছিল, কোন জায়গায় ছিল, রাষ্ট্রের কোন কাঠামোতে রাখা হতো, কোথায় তো ছিল না। তাহলে আপনি ইসলামের বৈষম্যের কথা কোথায় উল্লেখ করা আছে? আছে? তাহলে আপনি ধর্মটাকে সামনে নিয়ে আসছেন, ভালো কথা। ধর্মীয় বিধানটুকু আপনি মেনে চলেন। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া খান, ভালো কথা, মুসলমান ইয়াহিয়া খান, খান সাহেবের ব্যক্তিগত চরিত্রটা আপনি বিশ্লেষণ করেন। আমি মুসলমান, ধর্মের বিধান আমাকে মেনে চলতে হবে। আমার ধর্মের বিধান কি? নামাজ পড়া, রোজা রাখা, যে 5টা ফরজ কাজ আছে, হজ করা, যাকাত দেওয়া, অন্যায় না করা, শোষণ না করা, অপরকে কষ্ট না দেওয়া। আমার ধর্মের বিধানগুলো কি? ইসলাম তো এক ছোট জিনিস না, পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। তখনকার রাষ্ট্রপতি মহোদয় কোন বিধানটা মেনে চলতেন? তাহলে আপনি এই দেশের থেকে, এই দেশের যারা যুদ্ধ করছে তার বিরোধিতা করছেন ধর্মের নামে। আপনার যে নেতা, সে কতটুকু ধর্ম মেনে চলছে? এই বিষয়গুলো বলার প্রয়োজন আসছে। প্রয়োজন হচ্ছে এই জন্য যে 49 বছর পার হয়ে 50তম বছরে আমরা পদার্পণ করেছি। যে লোকগুলো সেই 71 সালে বিরোধিতা করত ধর্মের নামে, এখনো তারা বিরোধিতা করছে। আমরা মনে করতাম যে তখন সে বিরোধিতা করেছে নিজের স্বার্থের জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সুযোগ দিয়েছিলেন মূল স্রোতের সঙ্গে মিশা। তারা কি মিশছে? যখনই সুযোগ পেয়েছে তখনই সুযোগ দিয়েছে। এখনো তারা তাদের পূর্বের ভূমিকাটা সঠিক ছিল বলে দাবি করে। ভাই
সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন বিষয়গুলো। এখনো 70 সালে যখন যুদ্ধ চলে, 70-এর নির্বাচনে যে 167 জন, এর মধ্যে 5 জন ছিল মনোনীত মহিলা প্রতিনিধি, 162 জন ছিল নির্বাচিত। যুদ্ধ চলাকালীন সময়ে সেপ্টেম্বর মাসে এসে 78টা আসনকে শূন্য ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। ঘোষণা করে এই শূন্য আসনগুলোতে উপনির্বাচনের ব্যবস্থা করেছিল এবং সেই উপনির্বাচনের নামে একটা প্রহসন দিয়ে আরো এই 78 জন এমপি বানায় গেছিল এবং সবগুলো ছিল 70-এর নির্বাচনে পরাজিত প্রার্থী। তৎকালীন সময়ে মুসলিম লীগ, পিডিপি, জামায়াত ইসলামী এরা ভাগ করে এই আসনগুলো নিয়েছিল। 5টা দিছিল পিপিপি কে, ওই ভোটর পিপিপি কে। তাইলে কি স্বার্থটা কার? দেশের না ব্যক্তির? ওই লোকগুলো মানে যারা পরাজিত, অর্থাৎ আপনার মূল স্রোতের বাইরে শুধু ব্যক্তির স্বার্থে তখন তারা এই বিরোধিতা করেছিল। ভালো কথা। এরপরেও যুদ্ধের পর, পরাজিত হওয়ার পর, আত্মসমর্পণ করার পর তাদের ভূমিকার পরিবর্তন হয়। কয়েকদিন শুধু থেমেছিল, মাত্র কয়েকদিন। বঙ্গবন্ধু সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগ তারা গ্রহণ করে নাই। এবং এই লোকগুলো তাদের বংশধরেরা পর্যন্ত এখন পর্যন্ত সক্রিয় আছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, স্ট্যাচুতে তারা গিয়ে আঘাত করেছে। দেখেন কত জায়গায়, সারা দেশে কত জায়গায় কত ধরনের প্রতিকৃতি আছে, কোথায় যায় না বঙ্গবন্ধুকে। তার মানে কি সেই চক্র এখনো সক্রিয়। 1974 সালে ভুট্টো আসছিল বাংলাদেশে। 71 সালের পরাজয়ের পরে এটাই ছিল তার প্রথম বাংলাদেশ সফর। ওই সময় তেজগাঁও বিমানবন্দর ছিল, বিমানবন্দর থেকে হোটেল শেরাটনে উনি উঠেছিলেন। এখানে যখন আসে রাস্তার দুই পাশে লাইন ধরে দাঁড়াইছে, দাঁড়ায় স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ। তো এই কথাগুলো আমি বলছি এই জন্য যে আমার পূর্বে যে বক্তা বলে গেছেন, আমার এসপি কুমিল্লা অত্যন্ত চমৎকার ভাবে প্রেক্ষাপটগুলো বর্ণনা করেছেন। তো এই চক্রগুলো কিন্তু এখন সক্রিয় আছে। সুযোগ পেলেই তারা সেই পূর্বের ভূমিকার দিকে তারা কিন্তু চলে আসে। তো এদের সম্পর্কে সকলকেই সচেতন থাকার দরকার আছে। এবং আমি মনে করি আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তারা যেন পূর্বের ইতিহাসটুকু জানে, কোন প্রেক্ষাপটে যুদ্ধ হয়েছিল, কারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, জীবন দিয়েছিল এবং কিভাবে আত্মসমর্পণ প্রক্রিয়াটা হয়েছিল। 16 তারিখে যখন আত্মসমর্পণ করে তখন পাকিস্তানের বিশাল বাহিনী ছিল, তারা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তারা নির্মূল হয়ে যায়। এবং এর আগে যারা এই দেশীয় দালাল আলবদর রাজাকার ছিল, 10 ডিসেম্বরের পর থেকেই তারা আস্তে 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 নিজের রূপটা পাল্টে সাধারণ মানুষের সাথে মিশে গেছে। আপনারা যারা যুদ্ধ করেছেন তখন তো অনেকেই আপনার যুদ্ধের পরে আপনার এই সার্টিফিকেট রাখা, কোন বাহিনী থাকা, এই চিন্তা আপনারা করেন নাই। কিন্তু ওই দুষ্ট লোকগুলা কিন্তু ওই চিন্তা করে দেখেন আপনারা আগে গেলেন না। এই চক্রের ভিতরে আমরা ঘুরতে যা, এদের সকল সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার আছে। আমরা চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রকৃত তথ্যগুলো জানানোর জন্য। 23 বছরের শোষণ আর বঞ্চনার ইতিহাস, প্রতিটা দিন, প্রতিটা বছর, প্রতিটা মাস কি পরিমাণ শোষণ এবং নির্যাতন বাঙালি জাতির উপরে তৎকালীন সময় পাকিস্তানিরা করেছিল। আবার কিছু ব্যর্থতার প্রশ্ন আসলেই সামনে আসে ধর্ম। শুধু ধর্মটাকে তারা ব্যবহার করেছে তাদের ব্যর্থতা ঢাকার জন্য। এটা এখন না, সেই 49-এ যখন মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ হয় তখনও তারা কিন্তু নিয়ে আসছিল যে এরা ধর্ম বিরোধী কাজ করতেছে। 54 সালের নির্বাচনে সেই স্লোগান দিয়েছিল, মুসলিম লীগকে ভোট না দিলে বিবি তালাক হয়ে যাবে। যারা পুরনো জানেন সবাই এগুলা। যখনই কোনো তারা নিজস্ব ব্যর্থতার বিষয় আসতো তখনই সামনে এই ধর্মের বিষয়গুলোকে নিয়ে আসতো। কিন্তু ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলামের প্রকৃত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ধর্মের বিধানগুলোকে মেনে চলি এবং চলবো, কিন্তু অপব্যবহার কেউ করবো না। অপব্যবহার করাটা ঠিক না। এবং এখানে গিয়ে আমরা কেউ কাউকে শোষণ, নির্যাতন, বঞ্চনা আমরা করবো না। ওই শাসক চক্র আপনার তখন বারবার নিজেরা
নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য এই জিনিসটাকে সামনে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি অনেক কথা বললাম, এই বিষয়গুলো বলার প্রয়োজন আছে এই জন্য যে আমাদের পরবর্তী প্রজন্মের জানার জন্য। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই, সম্মান করি। আমি মুক্তিযুদ্ধের অনুষ্ঠান শুনলে আমি নিজে আগ্রহ নিয়ে সেখানে আসি। মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো মানে আমার দেশকে সম্মান জানানো। এদের ত্যাগের বিনিময়ে আজকে দেশ, এদের ত্যাগের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে বলে কিন্তু আজকে এই শাড়িতে দেখেন এই যে কর্মকর্তারা বসে আছে। পাকিস্তান আমলের কথা মনে আছে, এই বড় বড় জায়গাগুলোতে কোনো বাঙালি কর্মকর্তা ছিল না। ব্রিটিশ আমলে এই বড় বড় জায়গাগুলোতে কখনো এই ভারতবর্ষের কর্মকর্তা ছিল না, ইংল্যান্ডের লোকেরা থাকতো। পাকিস্তান আমলে পশ্চিমারা থাকতো। পশ্চিমা মানে কি? পাঞ্জাবিরা থাকতো। আপনারা যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, সেই কারণে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আমাদের সন্তানরা স্বাধীনভাবে দেশে বেঁচে থাকার অধিকার পেয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অনেক। এসপি কুমিল্লা বলেছে যে আমাদের প্রথম সার্চ লাইট যখন 25 তারিখে শুরু হয়, যে 3টা টার্গেট করেছিল আক্রমণের জন্য, এর একটা ছিল রাজারবাগ পুলিশ লাইন। এবং তখন রাজারবাগ পুলিশ লাইনের আক্রমণটা ছিল অতর্কিত আক্রমণ, প্রস্তুত ছিল না। আর ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী একটা বাহিনী, অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত। যুক্তরাষ্ট্রের, চায়নার অনেক ভালো ভালো অস্ত্র তাদের ছিল। সেই আক্রমণের মুখে আমাদের পূর্বসূরি পুলিশ সদস্যরা তার যা আছে সেই পুরনো রাইফেল নিয়ে কিন্তু তারা প্রতিরোধটা গড়ে তুলেছিল এবং বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তারা রাজাবাগে প্রতিরোধ করে তাদেরকে থামায় রাখতে পেরেছিল। ভারী অস্ত্রের মুখে তারা টিকতে পারে নাই। আমাদের অনেক সদস্য তখন জীবন দিয়েছে, সবার নামও কিন্তু এখন পর্যন্ত আমাদের তালিকার মধ্যে নাই। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের গৌরবে আমরা গৌরবান্বিত। কেউ পালায় যায় নাই, জীবন দিয়েছে, তাও পালায় যায়। তো সেই প্রতিরোধ যুদ্ধ দেখেন, পাক বাহিনী কিন্তু মানে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে নাই। তার ছোট্ট একটা অস্ত্র দিয়ে হলেও এই পুলিশ বাহিনী সেই প্রতিরোধটা গড়ে তুলেছিল। আমাদের সেই পূর্ব শহীদদের আমরা শ্রদ্ধা জানাই, তাদের সম্মান করি। যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং এই প্রজন্মের পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটুকু জানার চেষ্টা করবেন। অনেক ধরনের বিভ্রান্তি পরবর্তী সময়ে ছড়ানো হয়েছে। ৭৫ সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পুনরায় সেই পাকিস্তানি ধারায় দেশ চলতে শুরু করেছিল। খন্দকার মোস্তাক ৮৩ দিন ক্ষমতায় ছিল। এই ৮৩ দিনে সে পুনরায় পাকিস্তান কনফেডারেশন গঠন করার চেষ্টা করেছিল। এই বিষয়গুলো যেন আমাদের নতুন প্রজন্মের যারা আছে তারা জানতে পারে, না হলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ কিন্তু এখানে আছে। তো বিভ্রান্ত না হয়ে প্রকৃত ইতিহাস শুধু জানবা এবং ভবিষ্যতে ওই চেতনাকে সামনে রেখে তোমরা পথ চলবা। এখনো আজকে আমি আস্তে আস্তে একটা বই পড়তেছিলাম, ডক্টর সাজ্জাদ হুসাইন, উনি ৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তো উনি ছিলেন পাকিস্তান সমর্থক, মুক্তিযুদ্ধের বিরোধী। তার বইটা আমি পড়তেছিলাম যে তার যে যুক্তিগুলা আছে বইয়ের মধ্যে, এগুলা যদি নতুন প্রজন্ম পড়ে আর বিভ্রান্ত হয়ে যাবে। আমি যদি তাদের সামনে পাইতাম, তাদেরকে আমি এই কথাগুলো যুক্তি দিয়ে বোঝাতে পারতাম। ওরাও কিন্তু একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। তো এই যুক্তিটা কেন সঠিক না সেটা কিন্তু আমাদের বলতে হবে, বোঝাতে হবে, তাহলে তরুণ প্রজন্মের বিভ্রান্ত হয়ে যাবে। তো যাক, আমি আমার কথা বাড়াতে চাই না। আমি আজকে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়, উনি এই আয়োজনটি করেছেন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সম্মানিত করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। প্রতি বছরই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটা করা হয়। আমি কুমিল্লার পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কুমিল্লার পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, সবার সুন্দর জীবন কামনা করে এবং আপনাদের পরবর্তী প্রজন্ম যেন একইভাবে দেশের সেবা করে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সাগর পাড়ি দিব রে,
আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব